আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। যেভাবে পারছেন ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। তবে রাস্তায় যানজটের কারণে চরম বিপর্যয়ে পড়েছে বাসের শিডিউল, ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এদিকে মানুষের বাড়তি চাপের সুযোগ কাজে লাগিয়ে ভাড়া বাড়ানোর সঙ্গে পূর্ণ আসনে যাত্রী নেওয়ার অভিযোগও পাওয়া গেছে অনেক টার্মিনালে। অন্যদিকে বাসের চেয়ে চাপ কম ছিল রেল স্টেশনে। মূলত অনলাইনে টিকিট কাটার কারণেই এই কম চাপ, বলছে রেল কর্তৃপক্ষ। তবে শিডিউল ঠিক থাকলেও এখানেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে অনেক ক্ষেত্রে। ঈদ উপলক্ষে প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে 25 জন। ভাড়া আসলে তুলনামূলক আগের চেয়ে বেশি, যেটা আসলে 60% নেওয়ার কথা ওইভাবে নিচ্ছে না। আগে ছিল হচ্ছে 300 টাকা, এখন তো 900 টাকা, দ্বিগুণ ভাড়া বেড়ে গেছে। আফটার অল টিকিট পাইছি সেটাই অনেক আর কি। ট্রেনে উঠে কোনো ভোগান্তির সম্মুখীন হই নাই, কিন্তু টিকিট পেতে খুব সমস্যা হয়েছে। 22 তারিখ আবার ফিরতে হবে, যেহেতু 23 তারিখ লকডাউন আছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কনফিউশনে আছি এখন। তবে ফেরাটা মনে একটু কষ্টবোধ হবে আমার কাছে মনে হচ্ছে আর কি। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের ট্রেনগুলো পরিচালিত হয়। আমরা যে সকল নির্দেশনা পাবো সেই মোতাবেক আমরা পদক্ষেপ গ্রহণ করবো। তবে আপাতত 22 তারিখ পর্যন্ত টিকিট বিক্রি করার নির্দেশনা রয়েছে, আমরা সেই মোতাবেক 22 তারিখ পর্যন্ত পাবে এই পর্যায়ে। এইদিকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই আসতে থাকে মানুষ। স্বাস্থ্যবিধি মানা সহ অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও লঞ্চগুলোতে গাদাগাদি করে যাত্রী নিতে দেখা গেছে। ঘাটে অসংখ্য গরু বোঝাই ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। চাপ রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাটেও। ঢাকা থেকে যাত্রীরা যেমন দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন, তেমনি ঢাকামুখী যাত্রীদের চাপও রয়েছে। বিশেষ করে পশুবাহী ট্রাক রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছে। অন্যদিকে ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এতে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল রাবনা বাইপাস পর্যন্ত 22 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাজি কুমরুল পর্যন্ত 22 কিলোমিটার মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এই দামে মোরা গরু লিয়ে বই রয়েছে, এখন তো গরু বেতা লেগে গেছে। আমার গরু তো হাবাই গেছে, হাবাইয়ে নরমাই গরু শুয়ে পড়ছে। এই লাইনটা যদি তাড়াতাড়ি ছেড়ে দেয়, অন্তত রানিং অবস্থায় গরু বাতাস পেলে একটু ভালো থাকতে পারবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাজধানীর গাবতলী থেকে আপেল শাহরিয়ার, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে কামাল হোসেন ও পাটুরিয়া ঘাট থেকে জাহাঙ্গীর আলম। আমরা প্রথমেই চলে যাচ্ছি সহকর্মী আপেল শাহরিয়ার কাছে। আপেল, গাবতলীতে রাজধানী ছাড়া মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। ভোগান্তিকে সঙ্গে নিয়েই নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। আমি এর মধ্যে রাজধানীর বেশ কয়েকটি বাস টার্মিনাল ঘুরে দেখেছি। সব জায়গায় প্রায় একই চিত্র রয়েছে, অর্থাৎ যাত্রীরা আসলে বাস টার্মিনালগুলোতে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। আপনি যেটি বললেন যে প্রধান সড়কে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই কারণে নির্ধারিত সময়ে 3 থেকে 4 ঘন্টা পর পর আসলে বাসগুলো ছাড়ছে। তবে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বারবার বলা হচ্ছে, করোনা সংক্রমণের মধ্যেও দূরপাল্লার বাস খুলে দিলেও আসলে এটা নিশ্চিত করার কথা বলা হচ্ছে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন বা আসেন, সেটি কিন্তু একদমই নেই। যাত্রীদের মাঝেও নেই এবং বাস কাউন্টারে যারা রয়েছেন তাদের মাঝেও নেই। আমি অনেক সময় দেখেছি তাদের মাস্ক তারা পরছেন না, থুতনির মধ্যে মাস্ক রেখেছেন। যাত্রীরাও গাদাগাদি করে এখানে বসে আছেন। তবে সব কিছু মিলে স্বাস্থ্যবিধি একদমই মানা হচ্ছে না। আর এসব দেখভালে যাদের দায়িত্ব তাদেরও কোনো তৎপরতা চোখে পড়েনি। আপনি জানেন যে আজকে যাত্রী কল্যাণ সমিতি গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। সেখানে তারা বেশ কয়েকদিন আসলে পর্যবেক্ষণে তারা দেখেছেন যে ভাড়া নেওয়া হচ্ছে 3 থেকে 4 গুণ। রংপুর থেকে ঢাকা থেকে রংপুরগামী যে একটি বাস রয়েছে সে বাসগুলোতে 600 টাকা ভাড়া নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে 2100 টাকা করে। এরকম প্রায় বিভিন্ন রুটেই কিন্তু একই অবস্থা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এক সিট ফাঁকা রেখে যা মানে পরিবহন করা হলেও, চেষ্টা করা হলেও সেটি কিন্তু করা হচ্ছে না বলে তারা উল্লেখ করেছেন এবং তারা বলছেন যে এসব দেখভালের যাদের দায়িত্ব তারা কিন্তু আসলে নেই। তো আপনাকে বলে রাখি যে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি।
জি ফারিয়া, ধন্যবাদ আপেল ভাইকে। তো আমি এখন রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে। তো এই জায়গাটিতে কিন্তু সেই সকালে যে অবস্থা দেখা গেছে, এখন দুপুর গড়িয়ে দুপুরের পরে যে অবস্থা তা কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আপনারা দেখবেন যে এই মহাসড়কের যে যানবাহনের চাপ বা গাড়ির যে চাপ তা কিন্তু স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। দীর্ঘ সারি বা যে যানবাহনের যে চাপ তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সকালে যে পরিস্থিতি ছিল তা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো কিন্তু গাড়ির চাপ বৃদ্ধি হচ্ছে। দিনের সময় যতই ঘনিয়ে আসছে এর চাপ, মানুষের ঢল, মানুষের যে সুযোগ তা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনারা দেখবেন যে এই বাসটিতে কিন্তু যে 700 থেকে মানুষের কোনোভাবে কিন্তু অধিক ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু সেই ধারায় কিন্তু তারা কিন্তু লোকজন সেই পারাপার করছে। আরেকটি বিষয় যে এই যানজট কখন নাগাদ বিরোধন হবে তা কিন্তু এখনো বলা যাচ্ছে না। আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন স্পট তাদের লোকজন রয়েছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যানজট বিরোধন করতে। বিভিন্ন জায়গায় তারা জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় যে গরুবাহী ট্রাকগুলো রয়েছে ঢাকাগামী, সেই ট্রাকের কারণে কিন্তু ধীরগতির কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও যে সিরাজগঞ্জের পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত যে খানাখন্দ এবং নৌকা ব্রিজের যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু গাড়ির ধীরগতির সৃষ্টি হচ্ছে, আর ধীরগতির কারণে যানজট সৃষ্টি হচ্ছে। দর্শক, আমরা এখন চলে যাব মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। সেই জায়গায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। উনি জানাবেন সেই ঘাটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ কামাল হোসেন। আমরা এতক্ষণ টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী শুনছিলাম সেখানকার পরিস্থিতি। দর্শক, আমি এই মুহূর্তে আছি পাটুরিয়া 0 পয়েন্টে, অর্থাৎ পাটুরিয়া ফেরিঘাটের একদম লাস্ট পয়েন্টে আমি রয়েছি। আমি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে বাস এবং একটি ট্রাকের দীর্ঘ যে লাইন, সেই লাইন রয়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে 10-15 মিনিট পর পর 5টি করে ট্রাক এবং 5টি করে বাস এগুলোকে তারা ফেরিতে উঠাচ্ছে এবং পর্যায়ক্রমে এইভাবেই এখান থেকে ফেরিতে উঠে তারা পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমাদের এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটি কিন্তু প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ট্রাকের লাইন রয়েছে এবং বাসও রয়েছে 1 শতাধিক এবং তাদের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে পাটুরিয়া ঘাট থেকে 6 কিলোমিটার দূরে মহাসড়কে কিন্তু বেশ কিছু গাড়িকে আটকে রাখা হয়েছে, যাতে করে পাটুরিয়া ঘাটে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে বাসের পাশাপাশি যে ট্রাক রয়েছে সেই ট্রাকগুলো পার করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 16টি ফেরি সক্ষম হয়েছে। এদিকে আরিচা কাজিরহাট নৌরুটে 3টি ফেরি দিয়ে তারা এই গাড়ি পার করছেন, গাড়ির সাথে সাথে যাত্রী পার হচ্ছেন এবং সেখানে আরো একটি ফেরি বাড়াবে বলে আমাকে জানিয়েছে। জি, সবাইকে আপনাদের ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর গাবতলী, ঢাকা, টাঙ্গাইল মহাসড়ক ও পাটুরিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার, কামাল হোসেন ও জাহাঙ্গীর আলম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 14 দিনের লকডাউন হবে কঠোর। এই সময়ে বন্ধ থাকবে গার্মেন্টস সহ সব শিল্প প্রতিষ্ঠান। সকালে চুয়াডাঙ্গা 6 বর্ডার গার্ড বাংলাদেশের 96তম রিক্রুইট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর আবারও কঠোর লকডাউন শুরু হবে। চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদার ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে শুরুর প্রথম দিন জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট।
সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। গেলবারের চেয়ে এবার গরুর দাম বাড়তে বলে দাবি ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন মূলত ভারতের গরু না আসার কারণেই এমন দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে স্বাস্থ্যবিধি মানার শর্তে হাট চালু হলে পুরোপুরি উপেক্ষিত সব নির্দেশনা। এমনটি নির্দেশনা মানাতে প্রশাসনের কোনো তৎপরতাও দেখা যায়নি হাটগুলোতে। 2 সিটি কর্পোরেশন মিলে স্থায়ী দুটো হাটসহ এবার 21টি হাট বসেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। আমরা গ্রাম অঞ্চলে ভালো ভালো জেলা মানের গরু 5-10 হাজার টাকা বিক্রি বেশি দিয়ে আমরা নিয়ে আসি এখানে হাটে আসি কোনো গরু বিক্রি মানে দর পাচ্ছি না। প্রচুর খরচ থাকে এটা গরু, দৈনিক পার ডে আমার আছে 1500 টাকা 2000 টাকা খরচ একটা গরুর পিছনে। এখন যেমন গরুটা বেচতে না পাইতাম কি করবো গোটা নিয়ে, তো মাথায় নষ্ট হয়ে যাবে আমার। মানে উল্টা পাল্টা দাম চাইতেছে, যেমন 80-90 হাজার টাকা কদিন আগে দেখলাম যে গরু এটা চাইতেছে 2 লাখ 2.5 লাখ। সারা দেশে একদিনে করোনা উপসর্গ নিয়ে আরও 143 জন মারা গেছে। এর মধ্যে ফরিদপুরের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ 21 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে 17 জন মারা গেছে। রাজশাহীতে 16, বরিশালে 13, খুলনায় 2টি হাসপাতালে 11 ও কুষ্টিয়ায় 11 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় মারা গেছে 9 জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 476 জন। চট্টগ্রামে 5 জনের মধ্যে এবং 600 জন আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ না থাকায় উদ্বিগ্ন জেলাবাসী। আমি যে কাজ করছি তো মাস্ক আমার পকেটে আমি কাজ করে আইলাম। এটা সবার জন্য ভালো হইতো, এটা পাবলিক অ্যাকচুয়ালি বুঝে না এখানে যে মাস্ক ব্যবহার করলে যে আমাদের কি উপকারে আসবে। আসলে যার ফ্যামিলিতে হয় সে একমাত্র বুঝে করোনা কি ভয়ানক। তারা বুঝতেছে না যে আসলে মাস্ক না পরার কারণে কি হইতে পারে। চীন থেকে কেনা সিনোফার্মের 1.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকার মধ্যে 20 লাখ ডোজ আসছে আজ। 2টি আলাদা উড়োজাহাজ 10 লাখ করে টিকার চালান নিয়ে রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। টিকা কেনার চুক্তি হওয়ার আগেই 2 দফায় সিনোফার্মের 11 লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গেল 3 জুলাই রাতে ও 4 জুলাই সকালে 2 চালানে 20 লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়। চুক্তি অনুযায়ী 3 মাসের মধ্যে সিনোফার্ম মোট 1.5 কোটি ডোজ টিকা দেবে বাংলাদেশকে। করোনায় ডায়াবেটিস রোগীরা সবচেয়ে ঝুঁকিতে থাকলেও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 6 মাসের বেশি সময় ধরে নেই ডায়াবেটিক্সের একটি ওষুধ। কর্তৃপক্ষের হিসেবে 8 ধরনের ঔষধের ঘাটতি রয়েছে। অন্যদিকে রোগীদের অভিযোগ, দেরিতে অফিসে আসার পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করেন কর্তব্যরত মেডিকেল অফিসার। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কেমন এ নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ 3য় পর্ব ছবি তুলেছেন নাজবুল হোসেন সাইমন। করোনার উচ্চ ঝুঁকিতে ডায়াবেটিক্স রোগীরা, কিন্তু রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 6 মাসের বেশি সময় ধরে নেই ডায়াবেটিক্সের ওষুধ গ্লিকাজাইড। কর্তৃপক্ষের হিসেবেই দেখা যায় কমপ্লেক্সটিতে 8 ধরনের ওষুধের ঘাটতি রয়েছে। জানুয়ারি মাস হইতে পাইতেছি না, দেয় না, একটা গেছি জিজ্ঞেসি যে নাই, কইছে নাই, কিনে খান। আমি কিনতেও পারি না, আমি প্রতিবন্ধী, আমি 4টা প্রতিবন্ধী, আমি কিভাবে আমি চালাই। এরা বলে যান কিনা লোন। সকালের খালি পেটে যে ওষুধটা খাই এই ওষুধটা দেয় না এখান থেকে, আমরা কিনা খাইতে পারি না, দেখে সরকারি হাসপাতালে আহি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান তার কক্ষে ডেকে নিয়ে সংবাদ প্রচার না করার প্রস্তাব দেন। তো এটা তো বুঝতে, এটা তো ভাই আপনিও চাকরি করেন আমিও চাকরি করি, এটা তো বুঝতে পারতেছেন না ভাই। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ সংকটের কথা তিনি স্বীকার করেন। আমাদের কিন্তু ডায়াবেটিসের সবচেয়ে যেটা কমন মেটফর্মিন, সেটার সাপ্লাই কিন্তু পর্যাপ্ত আছে। গ্লিকাজাইড অল্প রোগীর দরকার পড়ে, যে কারণে যে অল্প সংখ্যক সাপ্লাইটাও তাই অল্প হয়। বেলা 1:30 বাজতেই স্বাস্থ্য কমপ্লেক্সটির বেশ কিছু বিভাগ তালাবন্ধ দেখা যায়, যার ব্যাখ্যা দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। প্রথম কথাই কি যে এটা তো বন্ধ হওয়ার কথা না। ওয়ার্ডগুলোতে সকাল থেকে চিকিৎসকের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ করেন রোগীরা। তবে এর কিছুক্ষণ পরই রোগী দেখা শুরু করেন ডাক্তার মিফতাউদ্দিন চৌধুরী। সাকিবুর রহমান, RTV।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিকী বিজনেস কনফারেন্স 2021 অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সম্মেলনে ব্যাংকের 150 জন শাখা প্রধান, জোনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। করোনা মোকাবেলা করে ব্যাংকিং সেবা নিয়ে মানুষের পাশে থাকায় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধন্যবাদ জানান আলহাজ মোর্শেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ASM ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন সহ গণ্যমান্য ব্যক্তিরা। আগামী 6 মাসের টার্গেটটা, এই যে বৈশ্বিক মহামারী, এর ভিতরেও আমাদের ব্যাংকের কর্মকর্তা বিন্দু তাদের প্রচেষ্টায় আমরা কিন্তু এবার হাফ ইয়ারলি যে ব্যবসাটা হয়েছে এটা মোটামুটি একটা সন্তোষজনক। আমরা যেন ইনশাল্লাহ এটা থেকে উঠতে পারি, এখন থেকে আমাদের কিন্তু সে সচেষ্ট হতে হবে। চট্টগ্রামের সিআরবিতে শতবর্ষী গাছ কেটে রেলওয়ের আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়ে চলছে নানা বিতর্ক। মত নেই সিডিএ, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের। নগরের প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্য হানি হবে বলে মনে করেন নগরবাসী। আর রেল কর্তৃপক্ষ বলছে পুরনো বৃক্ষ না কেটে হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা চলছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। পাহাড়, নদী আর সমুদ্রে ঘেরা শহর চট্টগ্রাম। পাহাড়ি বৈশিষ্ট্যের যতটুকু টিকে আছে তা দেখা যায় সিআরবি এলাকায়। ছোট বড় পাহাড় ও টিলাবেষ্টিত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এর আশেপাশে আছে শতবর্ষী বড় বড় গাছ। সবুজ এই স্থানটিকে বলা হয় বন্দর নগরীর ফুসফুস। এই ফুসফুসকেই কেটে ফেলে পিপিপির ভিত্তিতে নির্মাণ হতে যাচ্ছে 500 শয্যার হাসপাতাল ও 100 আসনের মেডিকেল কলেজ। গত বছর সিআরবি এলাকায় বর্তমান রেলওয়ে হাসপাতাল ও সংলগ্ন খালি জমি, রেলওয়ে হাসপাতাল কলোনি ও স্টাফ কোয়ার্টারের 6 একর জমিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রকল্পের চুক্তি সই ও অনুমোদন হয়। এটি হচ্ছে আমাদের চট্টগ্রামের ফুসফুস। এখানে কি করে হাসপাতাল হবে? আমরা এখানে হাসপাতাল চাই না। আমরা যেখানে প্রাকৃতিক অক্সিজেন পাচ্ছি, সিলিন্ডারের অক্সিজেনের আমাদের কোনো প্রয়োজন নাই। সিআরবি এলাকায় প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে হাসপাতাল নির্মাণের বিরোধিতায় নেমেছে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। জায়গাটি কোনোভাবেই বেসরকারি বাণিজ্যিক হাসপাতালের জন্য দেয়া যাবে না বলে মনে করেন সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদরা। আমরা মনে করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব নেত্রী হিসেবে আমরা তাকে জানি, অতএব তিনি বাস্তব অবস্থাকে বিবেচনা করে এই সিদ্ধান্ত থেকে তিনি সরে যাবেন, এটি আমরা আশা করছি। বিকল্প জায়গার কথা অনেকেই বলেছেন। ইউনাইটেডের হাসপাতালের উদ্যোগ যদি বন্ধ হয়ে যায় আমরা দুঃখিত হব না। প্রকল্প এলাকায় বিদ্যমান গাছ ও ভূমিরূপ ঠিক রেখেই হাসপাতালটি নির্মাণ করা হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী। যে স্থানে হাসপাতাল নির্মাণ করা হবে সেই স্থানে এ ধরনের কোনো গাছ নাই। যে একটা গাছ আছে তা আমরা সংরক্ষণে করে হাসপাতাল নির্মাণ করব। হাসপাতালটি সিআরবি এলাকায় নির্মাণ না করে অন্য স্থানে করার জন্য ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী সহ নানা শ্রেণী পেশার মানুষের। দীপ্তচন্দ্র পাল, RTV। দর্শক, এই মুহূর্তে কোরবানির পশুর হাটের খবর জানাতে আমাদের সহকর্মী সেলিম মালিক আছেন আফতাবনগর পশুর হাটে। আমরা তার কাছে জেনে নেব বিস্তারিত। সেলিম মালিক, সেলিম শুনতে পাচ্ছেন? সেলিম, কোরবানির পশুর হাট শুরুর প্রথম দিনে ক্রেতাদের আনাগোনা কেমন দেখছেন হাটে জানাবেন। ফারিয়া, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আফতাবনগরে। এটি কিন্তু রাজধানীর সবচেয়ে বড় যে সব কোরবানির হাট, গরুর হাটের রয়েছে তাদের মধ্যে একটি। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিছু ক্রেতা বাড়লেও এখন কিন্তু একদম প্রায় ক্রেতা শূন্য বলা যায়। হাটটি একদম ক্রেতা শূন্য বলা যায়, কারণ এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা মোটামুটি এখন অলস সময় পার করছেন। যারাই আসছেন এবার কিন্তু গরুর দাম কিছুটা বেশি হওয়ার কারণে গরু কিন্তু ক্রেতারা
কিনতে পারছে না, কারণ এবার কিন্তু গত বছরের যে গরুর দাম প্রায় 50% মতোই বাড়তি বলা যায়। কারণ যে গরু গত বছর বিক্রি হয়েছে 1 লাখ টাকায়, সেই গরু কিন্তু এবার বিক্রেতারা হাঁকছেন 1,20,000 থেকে 50-60। তবে এই বিষয়ে কিন্তু আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে একটু জানতে চেষ্টা, চাচা এই গরুর দাম কত? 15 লাখ টাকা চান, এসে আল্লাহ পাক যা দেয় তাই বিক্রি করুন। এটা কত কেজি? 2200 কেজি। 15 লাখ টাকা। আসলে ভাই আপনি দেখতে পেলেন যে আসলে এই একটা সাইজের গরুর দাম কিন্তু 15 লাখ টাকা। তবে এই দাম বেশি হওয়ার কারণে ক্রেতারা কিন্তু এই হাটগুলোতে তেমন একটা ভিড় এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আরেকটি বিষয় যে 46টি নির্দেশনা মেনে কিন্তু গরু হাটগুলো হওয়ার কথা থাকলেও সেই নির্দেশনা কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতা কারোর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে না। কেউ সামাজিক সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পবিত্র হজের আনুষ্ঠানিকতা বিষয়ে সর্বশেষ জানাতে এই মুহূর্তে সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, কঠোর বিধিনিষেধের মধ্যেও শুরু হচ্ছে পবিত্র হজ, সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যা বলেছেন, আসলে এবার পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যেমন আজ থেকে হাজীগণ জড়ো হচ্ছে মক্কাতে, তারা উমরা সম্পূর্ণ করছেন। আগামীকাল মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। মিনার কাজ সম্পূর্ণ করে তারা 19 তারিখে আরাফাতের ময়দানে গিয়ে মূল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন। যেমন এবার সৌদি আরবের হজের করোনা ভাইরাসের জন্য যে হজের যে প্রস্তুতি নিয়েছে, যেমন 300টি বাস এবং প্রায় 500-600 স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক, এবং এবার 150টি দেশের 60,000 হাজিগণ এবার হজে অংশগ্রহণ করবেন। এবং সকল হাজিদের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা এবং তাদের পরিবহনের ব্যবস্থা করেছে সৌদি সরকার। আসলে এবার সৌদি সরকার যে ব্যবস্থাটি করেছে, সৌদি অভ্যন্তরে যারা আছে তারাই হজ করবেন, বাইরেরা আসতে পারতেছে না, কিন্তু তারা কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ করার নির্দেশনা দিচ্ছে। এবার এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ জেদ্দা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছেন আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।